সবাইকে একটু ফুল, স্মারক আর সমস্ত কিছু দিয়ে সম্মান জানাবো। সেই সঙ্গে আমি ডেকে নেব প্রধান স্যার আর এখানের সভাপতি অগ্রণী সংঘ যারা আমাদের সহযোগিতা করেছেন, একটু মঞ্চে চলে আসবেন প্লিজ। ধন্যবাদ কলকাতা প্রেক্ষাপটের সবাইকে। আমরা কাকদ্বীপ যুবনাট্য সংঘের পক্ষ থেকে সম্মান জানিয়ে সম্মানিত হব। তুলে দেব স্মারক, উত্তরীয় এবং সঙ্গে একটা চারা গাছ। গ্রামে আসবেন, গাছ নিয়ে যাবেন না তা তো হয় না। আমরা গ্রামে গ্রামে নাট্যচর্চার আয়োজন করেছি। এই স্মারক তুলে দেবেন প্রধান স্যার। স্যার একটু মঞ্চে আসবেন। কলকাতা প্রেক্ষাপটের নির্দেশকের হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রধান স্যার। উত্তরীয় পরিয়ে দেবেন বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সভাপতি। আর সঙ্গে একটা চারা গাছ দিয়ে আমরা সম্মান জানাবো। ফুল নয়, সঙ্গে ফুল একটা রেখেছি, কিন্তু এই গাছটা ওনারা রাখবেন, মনে থাকবে আমাদের কথা। এজন্য ধন্যবাদ আবার সবাইকে। একটু আমরা কয়েকটা কথা শুনে নেব। জনমানব জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নেই তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। যুবনাট্য সংঘ আয়োজিত বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সহযোগিতায় আজকে নাট্যোৎসবের দ্বিতীয় দিনের প্রথম প্রদর্শন নেচার অফ ভিশন পরিবেশন করবেন সাউথ কোরিয়া আবিষ্কার। অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চের পর্দা উঠে যাবে। অপেক্ষা আপনাদের জন্য, গণদেবতার জন্য, আপনাদের জন্য নাটক। আমি জানি প্রত্যেকের বিভিন্ন রকমের কাজ আছে, সেগুলো সেরে সংসার ধর্ম গুছিয়ে এখানে আসবেন। সব থেকে অবাক লাগছে, হতবাক হচ্ছি, দর্শক আসনে মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি, সাধারণত যেটা চোখে পড়ে না। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে কাকদ্বীপ থেকে এই বিশালাক্ষীপুরে আমরা নাট্যোৎসব করতে এলাম কেন? এখানে নাট্যোৎসব করতে এলাম দর্শকের জন্য। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের নাটকের দল নিয়ে গেছি, সুদূর কুচবিহার, কামাখ্যাগুড়ি থেকে শুরু করে বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, রায়গঞ্জ, সমস্ত জায়গায় গেছি। হৃদয় দিয়ে উপলব্ধি করেছি যে অভাব একটাই, দর্শকের অভাব। হৃদয় দিয়ে উপলব্ধি করেছি যাদের জন্য নাটক, তারা যদি না থাকেন তাহলে আমাদের সবকিছুই পণ্ডশ্রম হয়। কালকে বুকটা গর্বে ভরে গেল যখন দেখলাম সমস্ত আসন পরিপূর্ণ, মানুষ দাঁড়িয়ে আমাদের নাটক দেখছেন। তখন মনে হলো আমরা স্বর্গের নন্দনকাননে এসেছি, আমরা পেরেছি। থিয়েটারে লোকশিক্ষা হয় বলেছিলেন রামকৃষ্ণ। আমরা সেই লোকশিক্ষের 100 ভাগের 1 ভাগ পূর্ণ করতে পেরেছি। 99 ভাগের দায়িত্ব আপনাদের, আপনারাই পূর্ণ করবেন আমাদের আশা।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রেক্ষাপটে সাউথ কোরিয়া আবিষ্কারের ভিশন অফ নেচার। পরের দলও প্রস্তুত, তারা উত্তরপাড়া থেকে এসছেন মৃত্তিকা, তারা পরিবেশন করবেন বন রক্ষা। আমরা কোনোভাবে এক হতে পারছি না। সেই সময় দাঁড়িয়ে কাকদ্বীপ যুবনাট্য সংঘের এই আয়োজনকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না। আমরা কুর্নিশ জানাই কাকদ্বীপ যুবনাট্য সংঘকে। শুরু করছি সাউথ কোরিয়া আবিষ্কার থিয়েটার গ্রুপ প্রযোজনা দ্য ভিশন অফ নেচার। নাটকটির রচনা করেছেন প্রিয়ব্রত চট্টোপাধ্যায়, আলো প্রিয়তোষ চ্যাটার্জি, শব্দ প্রক্ষেপণ চন্দ্রিমা মণ্ডল। নাটকটির সহযোগিতায় আছে অয়ন কর্মকার। একটি বিনম্র নিবেদন, নাটক চলাকালীন আপনাদের সঙ্গে আনা মোবাইল ফোনটি একটি অভিনয়ের স্বার্থে নিষ্ক্রিয় রাখবেন এবং কোনো বাচ্চা থাকলে তাকে অভিনয়ের স্বার্থে একটু চুপ করিয়ে রাখবেন। শুরু করছি সাউথ কোরিয়া আবিষ্কার থিয়েটার গ্রুপ প্রযোজনা দ্য ভিশন অফ নেচার। আমি
আমি তো একদম ভুলে গেছিলাম ঘর এই গিফটটা আমার বিশ্বাস এই গিফটটা তো নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ এটা বিশাল একটা নেচার এটা একটা স্বপ্ন জাদু আছে যে মানুষের দুঃখ কষ্ট সব একেবারে মুছে দিতে পারে। আমার বিশ্বাস করে বইটা ভালো লাগে। তোমার এই গিফটটা আমার খুব ভালো লেগেছে। আমি কালকেই দরকার বইটা করব। এখন চলো, তোমাদের ডিনারের ব্যবস্থা করেছি। এই চলো চলো। চলো। এই এক মিনিট এই যা আজকে প্রকৃতির বার্থডে আর আমি সেটা একেবারে ভুলেই মেরে দিয়েছি। আহা এই নন্দিনী এই তো নন্দিনী আজকে আমাদের মেয়ে ঠিক কত বছরে পড়লো বলো? এই দেখেছো ওর জন্য আমি একটা গিফট আনবো ভেবেছিলাম, আমি সেটাও ভুলে গেলাম। সত্যি মেয়ের জন্মটাও ভুলে গেলি? হ্যাঁ? আরে আরে তুমি তো জানোই যে কতটা চাপের মধ্যে আমাকে থাকতে হয়, কতটা কাজের প্রেসারে আমি থাকি। মাথা বাই দা ভাই ওরা কোথায় বলো তো? ভিতরে হ্যাঁ ডিনার করছে। জি সত্যি মেয়ের জন্মটাও ভুলে গেলে? শিট 12 বছরে পড়লো। ওদের ডিনারটাও হয়ে গেল। এক মিনিট দাঁড়াও। এই মামনি হ্যাপি বার্থডে মামনি। কবেই না তুমি দায়িত্ব নিয়েছো লীলাদ্রি, সেই ছোট থেকেই আমার কাছে। আজ 12 বছর হয়ে গেল, আমি অন্তত ভেবেছিলাম তুমি মেয়ের জন্মটা মনে রাখবে, সেটাও ভুলে গেলে। আশ্চর্য। বৌদি হ্যাঁ একটা মারাত্মক হয়েছে। আমি আজ বেরোই বুঝলে, ও আচ্ছা, যা তো হয়েছে। আর আমার একটা গিয়ে অনলাইনে টিউশনও আছে। কি খাবে বলতে আছে? এই বাই দা ভাই চলো নন্দিনী আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত হয়েছে বুঝলে। চলো তোমায় খেতে দিয়ে দিচ্ছি, আমার খিদে নেই। কি খিদে নেই মানে? না আরে বাবা তোমাকে আমি কতবার বলেছি নন্দিনী যে আমাকে অফিসের বিভিন্ন কাজগুলো সামলাতে হয়। এই আজকালকার এইসব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েরা আমার আন্ডারে কাজ করে, কতটা প্রেশারের মধ্যে আমাকে থাকতে হয় বলো তো। তার মধ্যে তুমি যদি তোমার এইসব ইমোশন নিয়ে বসে থাকো তাহলে আজকালকার ইকোনমিক্যাল সোসাইটিতে আমরা ঠিক কোথায় স্ট্যান্ড করবো বলো তো? আমি তো এত কিছু জানতে চাইনি, আমি শুধু বলেছি আমার খিদে নেই। তুমি চলো, আমি খেতে দিয়ে দিচ্ছি। তুমি না কিছু বোঝো না জানো তো। খেতে বোঝার কি আছে? বোঝার কি আছে? হ্যাঁ, বোঝার কি আছে? বোঝার কি আছে মানে? না নন্দিনী তোমাকে আমি কতবার তোমাকে আমি বলেছি যে আজকালকার দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো জায়গা ছেড়ে দিলে অন্য কেউ এসে না সেই জায়গাটা ঠিক দখল করে নেয়। সবাই না আজকালকার দিনে সবাই একটা প্লেস চায়, প্লেস। সেই জায়গাটা তুমি আমাকে আর প্রকৃতিকে কোনো দিন দাওনি। দিইনি আমি এই যে এত বড় ফ্ল্যাট, সোসাইটিতে তোমার ইমেজ, এই স্ট্যান্ডার্ড গাড়ি, হ্যাঁ মেয়ের স্কুল, হাই সোসাইটি মেইনটেইন করা। আচ্ছা নন্দিনী তুমি কি জানো যে পার্লারে আর শপিং মলে তোমার মান্থলি এক্সপেন্স কত? আমি তো শপিং মলে যেতে চাই না, শুধুমাত্র তোমার স্ট্যাটাস মেইনটেইনের জন্য আমাকে যেতে হয়। হ্যাঁ যেতে হবে, আমার স্ট্যাটাস মেইনটেইন করতে গেলে তোমাকে শপিং মলে যেতে হবে। আমি যেতে চাই না। না যেতে হবে নন্দিনী। আচ্ছা ইডিয়েট তুমি আমাকে ইডিয়েট বললে? হ্যাঁ বললাম, বস্টার্ড। মা, বাপি, the vision of nature মানে
লক্ষ্যই হলো প্রকৃতি। মা, ও মা, শুনছো? ব্রাশ করেছিস? আরে হ্যাঁ মা, জানো কালকে গুড্ডু দাদা আমায় এই বইটা দিল। এই বইটাতে নাকি একটা স্বপ্ন দাদু আছে যে সমস্ত মানুষের সমস্যা এক মুহূর্তে দূর করে দেবে। আচ্ছা মা, তুমিই বলো, এরকম একটা মানুষকে যদি আমরা পাপির মুখোমুখি করতে পারতাম তাহলে পাপির তো আর কোনো সমস্যাই থাকতো না, তাই না মা? ঠিক বলেছো। আচ্ছা তুমি ব্রেকফাস্ট করে নাও, তোমাকে একটু স্কুল যেতে হবে। তুমি তো ভুলেই গেছো মা, আজকে আমার স্কুল নেই। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই বাকি আর কোনো সমস্যাই থাকতো না। বাকি কোনো সমস্যাই থাকতো না। আমার উপর রাগ করেছো তাই না? আচ্ছা বাবা, আই এম সরি। আসলে আসলে কালকে তুমি মাথাটা এত গরম করিয়ে দিলে না, মাঝে মাঝে তুমি এমন সব কথাবার্তা বলো। আই এম সরি বাবা। এই এই জানো নন্দিনী, আজকে না আমাদের বাড়িতে আমাদের অফিসের ওই একজন কলিগ, মানে আমারই এক কলিগ, ওই আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ওই ম্যানেজার পলাশ, ও আজকে আমাদের বাড়িতে আসবে। ও এখানে বসে কিছু কাজকর্ম করবে, বুঝলে? হ্যাঁ, তুমি কিন্তু ওর লাঞ্চের ব্যবস্থাটা খুব ভালো করে করবে। এই দেখো, এদিকে এসো 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 এসো, এদিকে এসো। শোনো, আমি একটা ডেট করছি। সেদিন তুমি, আমি আর প্রকৃতি, আমরা তিনজন মিলে কোথাও একটা ঘুরতে যাবো, সায়েন্স সিটি। হ্যাঁ প্রমিস। এই শোনো, এবার যাও, আমাকে না কিছুক্ষণের জন্য অফিস থেকে একবার ঘুরে আসতে হবে। তুমি যাও, আমার চাটা দাও, নাহলে কিন্তু আমার অফিসে বেরোতে লেট হয়ে যাবে। যাও যাও যাও। আমার যন্ত্রণাটা আমাকেই বুঝতে হয় নন্দিনী, সেটা তুমি বুঝবে না, বুঝবে না। আসছে 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 370 ধারা বিলুপ্তি। কাঁথি অঞ্চলের বাসিন্দা পেপার বিক্রেতা, খেটে খাওয়া দিনমজুর রানা মণ্ডল প্রেমে প্রত্যাখ্যান পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই খেটে খাওয়া দিনমজুর এই পেপার বিক্রেতা রানা, বুঝলে নন্দিনী, এটা বুঝলো না যে আজকালকার দিনে প্রত্যেকটা মানুষ একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আইডেন্টিটি ক্রাইসিস? ইয়েস। আচ্ছা নীলাদ্রি, তুমিও কি তবে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছো? নো, নেভার। আমি যদি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম তাহলে এই একডালিয়ার মতো কলকাতার মতো জায়গায় এরকম একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম না। এই ফ্ল্যাটের মেইনটেনেন্স, তার ইলেকট্রিক বিল, তোমার মেয়ের স্কুলের ফিস, এসব কোনো ধারণা আছে তোমার নন্দিনী? এই নন্দিনী, নন্দিনী, তুমি তো শালকিয়ার মেয়ে, হ্যাঁ হ্যাঁ, মফস্বলের মেয়ে, তাই না? তোমার গা থেকে না এখন একটা ওই মফস্বলের এদো পচা গন্ধ বেরোয়, জানো তো? গন্ধ। এই নন্দিনী, এদিকে এসো, এদিকে এসো। আরে এদিকে এসো না, আমার কাছে এসো না, এসো এদিকে। ওই 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 দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড়ের চূড়াটাকে দেখতে পাচ্ছ? কিংবা ওই 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 পাহাড়ের চূড়াটা থেকে কখনো নিচের এই মানুষগুলোকে দেখেছো? সবাইকে কেমন ছোট ছোট লাগে না নন্দিনী? আমাদের না ওই পাহাড়ের চূড়াটায় উঠতে হবে। হ্যাঁ নন্দিনী, ওই পাহাড়ের চূড়াটা আমাদেরকে ছুঁতে হবে। আর তার মাঝখানে
তার মাঝখানে তুমি যদি তোমার এত ইমোশন নিয়ে বসে থাকো, তাহলে যে কোনো দিন যে কোনো কেউ আমাদের লাঠি মেরে দিয়ে চলে যাবে। সেদিন তোমার শপিং মলের বিল, পার্লারের বিল, তোমার মেয়ে স্কুলের ফিস, এই ফ্ল্যাটের মেইনটেনেন্স কিচ্ছু হবে না নন্দিনী, কিচ্ছু না, কিচ্ছু হবে না। এই এই সামনে তাকিয়ে দেখো, ওই ওই দেখতে পাচ্ছ আমাদের আমাদের সামনের দিকে শুধু ছুট। এই নন্দিনী, এই ওই দেখো, শুধু আমাদের শুধু ছুটতে হবে, আমাদের শুধু ছুটতে হবে নন্দিনী। ওই দেখো আমাদের সামনে শুধু ছুট 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 ছুট, আমাদের ছুটতে হবে নন্দিনী, আমাদের শুধু ছুটতে হবে। নীলাদ্রি শেখর গাঙ্গুলি, হ্যাঁ যাই। কেউ কি বাড়িতে আছেন? আরে যাই যাই। ইয়াং লেডি, তোমার বাবার নাম কি নীলাদ্রি শেখর গাঙ্গুলি? ইয়েস, আপনি কে? বাবাকে গিয়ে বলো সল্ট লেক ব্রাঞ্চ থেকে পলাশ কাকু এসেছে। ও, আপনারই তো আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল। আপনার জন্যই তো আমার মা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আপনি বসুন, আমি ভেতর বাপিকে ডেকে দিচ্ছি। আচ্ছা যাও। বাপি, ও বাপি, বাপি, দেখো না কে এসেছে। কি হয়েছে মামনি? দেখো তোমার অফিস থেকে কে এসেছে। এখন আবার কে এলো মামনি? কে? দাঁড়াও দাঁড়াও, তুমি কে? স্যারের বাড়ি, সরি কি বললাম, ফ্ল্যাট। কে এলো বলো তো এখন? আরে গুড মর্নিং পলাশ, গুড মর্নিং, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, স্যার। হ্যাঁ শোনো শোনো, স্যার আপনি আমাকে ঘরটা দেখিয়ে দিন, আমি ডেটা এন্ট্রির কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আরে বাবা সেসব হবে কোন? এই দেখো আমাকে না আজকে আবার একটু অফিসে বেরোতে হবে, বুঝলি? স্যার আজ হ্যাঁ, অফিস? আরে আমি তো আজকে ছুটি নিয়েছিলাম হ্যাঁ। যে তুমি এখানে আসছো, কাজগুলো দুজনে একসাথে করব, কিন্তু ওই যে কালকে বিলটা আটকে গেল, সেই বিলটা নাকি আজকেই পাস করতে হবে। তুমি ভাবো, বাট ডোন্ট ওরি, বাড়িতে আমার স্ত্রী নন্দিন আছে, হ্যাঁ, ও তোমাকে সবটা বুঝিয়ে দেবে। হ্যাঁ, আর শোনো শোনো শোনো, আমি তো অফিসে যাব 5 থেকে 10 মিনিটের জন্য, তুমি ততক্ষণ তোমার কাজ ছাড়তে থাকো, আর তুমি আজকে আমার বাড়িতেই লাঞ্চ করছো। স্যার আবার লাঞ্চের কি দরকার ছিল? আমি কিন্তু কোনো না শুনবো না পলাশ, আজকে তোমাকে লাঞ্চ করতেই হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে মামনি, তোমার তো আজকে স্কুল ছুটি, বাড়িতেই থাকছো। শোনো, এই আঙ্কেল কিন্তু এখানে বসে একটু কাজকর্ম করবে, তুমি কিন্তু আঙ্কেলকে কোনো ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আর যাও ভেতর থেকে আঙ্কেলকে একটা ঠান্ডা জলের বোতল কিনে দাও। দাও, ওকে, টাটা। এই নন্দিনী আসছি। এই পলাশ, আমি যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, ওকে স্যার। বাই বাপি। হ্যাঁ, বাই 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 বাই। আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি, সাথে জলের বোতলটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। মা, ও মা, মা। ও তো আপনাকে পুরো বিষয়টাই বলে গেছে, আর আপনি কাজটা না ঠিকভাবে। পলাশ, নন্দিনী, সুরেন্দ্রনাথ কলেজের পলাশ। ফার্স্ট ক্লাস পাওয়া নন্দিনী শালকিয়া থেকে সুরেন্দ্রনাথে আসতো, তাই তো? এত বছর পর। বল কেমন আছিস? ভালো। দেখ, এই পৃথিবীটা কিন্তু গোল, তাই এতগুলো বছর পর তোর সাথে আমার আবার দেখা হয়ে গেল। রাজা বলেছিস। আচ্ছা, কত বছর হলো তোর আর নীলাদ্রি বাবুর বিয়ে? আমি তো প্রায় 2.5 বছর ধরে নীলাদ্রি বাবুর সাথে কাজ করছি। ও, কিন্তু জানিস, আজ প্রথম যখন নন্দিনী নামটা শুনলাম না, প্রথম তোর মুখটাই বেশি উঠল, কেমন যেন সব মিলে গেল। তা তোর খবর কি? বিয়ে টিয়ে করেছিস? আরে না, বিয়েটা আর করা হয়নি। আর পার্টি? পার্টি হ্যাঁ, এখন আর সেইভাবে সময় পাই না।
আর আজ বামপন্থীদের যে অবস্থা, তবে আমার বিশ্বাস আমরা একদিন উড়ে দাঁড়াবোই। আমারও তাই বিশ্বাস, জানিস। তোর তোর সেই স্লোগানগুলো না আমার এখনো মনে পড়ে। মনে আছে তো? তার মনে থাকবে না? আচ্ছা, তোর মনে আছে সেই কলেজ কেটে নন্দনে সিনেমা দেখতে যাওয়া? আরে সেই সব দিনগুলো কি আর কখনো বলা যায়? সত্যি। আর আজ এই 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে কম্পিউটারের ওঠা নামা দেখতে দেখতে না জীবনটা কেমন যেন বোর হয়ে যাচ্ছে। তাহলে নীলাদ্রি বাবু তোকেও কাজ থেকে অব্যাহতি দেননি? না রে, তা নয়। সারাদিন মেয়েকে নিয়ে থাকা, স্কুল পড়ানো, তারপর তারপর এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। তাহলে রক্ত করবীর দন্ডি আর যজ্ঞপুরীতে বন্দি। তোর মনে আছে তুই তুই কিশোর আর আমি নন্দিনী এই অভিনয়টা করে আমরা কলেজ ক্যাম্পাসে কত পুরস্কার পেয়েছিলাম? আমার কিন্তু সব মনে থাকে। আমি যে পেনটা পেয়েছিলাম আমার কাছে না এখনো আছে। তুই দেখবি, আমি নিয়ে আসছি, তুই দাঁড়া। আছে? আরে দাঁড়া, আমি আনছি। অধিকার জিনিস এখনো যত্ন করে আচ্ছা রেখেছে। পলাশ কাকু, তুমি কি আমার মাকে আগে থেকেই চেনো? হ্যাঁ, আমি আর তোমার মা দুজনে ফ্রেন্ড ছিলাম। আমি আর তোমার মা একসাথে কলেজে পড়াশোনা করেছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম প্রকৃতি। প্রকৃতি? মা নন্দিনী আর মেয়ে প্রকৃতি, বাহ। জানো, আমার শালকের একটা দাদু ভাই আছে, তিনি আমাকে ভালোবেসেই নামটা দিয়েছিল। ও, জানো প্রকৃতি, ওটা হলো পলাশ আঙ্কেল। তোমাকে আর চেনাতে হবে না, আমি আগে থেকেই চিনে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে পড়তে বসো, একটু পরে আমি তোমার টিফিন দিয়ে আসছি। ঠিক আছে মা। আচ্ছা, তোর এই শাড়িটা আমার খুব চেনা চেনা লাগছে। এই শাড়িটা পরে আমি রক্তকরবীর নন্দিনী করেছিলাম। জানিস, এই শাড়িটা আমার মায়ের। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাওয়া জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। এই নাও ফুল। আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। যা যা, কাজে ফিরে যা, আর দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল করে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল আনতে পারলে আমি বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে শাস্তি দেবে। কিন্তু তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনি। অমন কথা বলো না, অত নিষ্ঠুর হলো না। গাছটি থাক আমার গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। আমি তোমাকে ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে দুঃখে বুক ফেটে যায়। সেই কষ্টে আমার ফুল আরো আমার হয়ে ফোটে, ওরা আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেবো নন্দিনী, একথা মনে মনে কতবার ভেবেছি। তুই তো আমাকে এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দেব বলতো কিশোর? শুধু এই সত্যটি কর নন্দিনী, রোজ সকালে আমারই হাত থেকে ফুল নিবি। আচ্ছা আচ্ছা, তাই শোন, কিন্তু তুই একটু সামলে চলিস। সত্যি তোর মেয়েটা পুরো তোর মতো হয়েছে, তোর কলেজের অ্যাটিটিউড। কিন্তু এখন যেন তুই কিরম স্থির স্থির চুপচাপ হয়ে গেছিস। যাই হোক, দেখে ভালো লাগলো। এই আর দেরি করবো না, আমাকে রুমটা তাড়াতাড়ি দেখিয়ে দে। চ চ চ চ। আজকে সকাল থেকেই মাকে খুব খুশি খুশি লাগছে। তবে ওই আঙ্কেলটাই কি দ্য ফিশিং অফ নেচারের স্বপ্ন দাদু?
এসো না স্বপ্ন, আমার গল্প করার কেউ নেই। তুমি যে আমাকে ডাকছো, আমি তো এই সারা শরীরে এই মাটির গাঁজা মেখে একা না। থাক, তোমার পায়ে কাদা থাক, তবু তুমি এসো। আচ্ছা, তুমি যে আমাকে ডাকছো, আর তোমার মা যদি জানতে পারে? আমার মা তো খুব ভালো, ও! আমার মা আমাকে কিচ্ছু বলবে না। তাই নাকি? তোমার মা খুব ভালো, হ্যাঁ? আর তোমার বাবা যদি জানতে পারে? আমার বাবা তো বাড়িতেই নেই। ও, তোমার বাবা বাড়িতেই নেই। ঠিক আছে, দাঁড়াও, আমি যাচ্ছি। আর আর তোমার ঘরের মধ্যে যে যে ওই স্যুট বুট পরা মানুষটা ঢুকলো, সে যদি জানতে পারে? ও বাবা, তুমি এটাও দেখেছো? এই দেখো, আমি না সব কিছু দেখতে পাইবো। মানুষের মনের মধ্যে যা যা ঘটনাগুলো প্রতি মুহূর্তে ঘটে, সব আমি দেখতে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম হ্যাঁ? আমার নাম প্রকৃতি। ও, তুমি প্রকৃতি। আচ্ছা প্রকৃতি, বলো তো তোমার রং কি? আমার আবার রং উমা, তুমি তো সবুজ। সবুজ। হ্যাঁ, ও, তুমি কি গাছপালা পশু পাখি এদের কথা বলছো? হ্যাঁ গো, আমি গাছপালা পশু পাখি এদের কথা বলছি। আচ্ছা প্রকৃতি, একটা জিনিস বলো তো, তোমার বাড়িতে যে একটা বড় বট গাছ আছে না, সেই বট গাছটা আসলে কে? আমাদের তো ফ্ল্যাট, এখানে আবার বট গাছ আসবে কি করে? আমাদের তো ফ্ল্যাট, আমাদের আবার বট গাছ আসবে কি করে? আছে গো, আছে। তোমার বাড়িতেও না একটা বড় বট গাছ আছে, সেটা হচ্ছে তোমার বাবা। বাবা, হ্যাঁ। তুমি যে কি বলছো না, আমি কিছুই বুঝতে পারছি না। সব কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে এসব। আচ্ছা বলো তো, তোমার ঘরের মধ্যে যে যে হারমোনিয়ামটা আছে, তার কটা রিট? 7টা। আচ্ছা, প্রথম রিটটা কি গো? সা। এই ঠিক বলছি। এই দ্বিতীয়টা? রে। এই ঠিক, একেবারে ঠিক। এই তৃতীয়? গা। এই ঠিক, একেবারে। এই চতুর্থ? মা। এই পঞ্চম? পা। এই আর ষষ্ঠটা? হা। এই একেবারে ঠিক বলছো। এই সপ্তম। একেবারে ঠিক। আচ্ছা খুশি। আচ্ছা, আমার নাম তো খুশি নয়। তুমি খুশি, তুমি আবার প্রকৃতি। খুশি না হলে প্রকৃতি কি করে মানায় বলো? এই, তোমার নাকি খুব দুঃখ। কিসের দুঃখ গো? আমার মা আর বাপে সবসময় খুব ঝগড়া করে। ওরা যেন কোনোদিন আর না ঝগড়া করে। আর আমার বাপেকে আমি সারাদিন কত খুঁজি, তবু আমার বাপে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। বিট্টুর বাপে বিট্টুকে প্রতি মান্থে ঘুরতে নিয়ে যায়, রূপসার বাপে রূপসাকে প্রতি সপ্তাহে ঘুরতে নিয়ে যায়, তবু আমার বাপে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। তুমি হাসছো? হ্যাঁ, তাতে কি হলো? এসো, মানুষ যখন দুঃখ পায় না, তখন সে গান গায়। আমরা গান গাই। কিন্তু আমি তো গান জানি না। এই দেখো, জানি। আমরা সকলে না কম বেশি গান জানি। আচ্ছা বলো তো, আমি যে ওড়নাটা গায়ে দিয়েছি, তার রং কি? নীল। আচ্ছা, নীলের অর্থ তুমি বলতে পারবে? স্বপ্ন। নীলের অর্থ হলো স্বপ্ন। আর আমি যে পাঞ্জাবিটা পরে আছি, তার রং কি? আর হলুদের অর্থ কি? বন্ধু। তাহলে কি হলো? আমি তোমার স্বপ্নের বন্ধু। যখন স্বপ্নের বন্ধু হৃদয়ের কাছে চলে আসে, তখন কি কেউ আর দুঃখ পায়? এসো, আমরা সেই আনন্দে এবার একটা গান গাই। হ্যাঁ, গাই। যদি বলো নিয়ে যেতে, বহুদূর গায়ে
ঠিক আমি নিয়ে যাব সবুজের গায়ে। যদি বলো যাবে তুমি নদী প্রান্তর, ঠিক আমি খুঁজে পাবো চূর্ণির তর। যদি বলো তুমি দিতে হারমোনিয়াম, ঠিক আমি সাত সুরে দেব সারগাম। দেবে? তুমি আমায় সাতচুরি দিয়ে দেবে? হ্যাঁ গো। তবে তুমি দাঁড়াও, আমি আমার মাকে ডেকে আনি। মা, ও মা, মা। তোমাকে আমি সাত সুর দেব। মানুষের জীবনে না আজকে রঙের বড় আকার। প্রতিটা মানুষের মনের মধ্যে রং ছড়িয়ে যেতে হবে, রং। তবে ও প্রকৃতি, এখন তোমার মায়ের সাথে দেখা করবার আমার সময় হয়নি। যখন সময় হবে ঠিক আমি তোমার মায়ের সাথে এসে দেখা করে যাব। যদি বলো নিয়ে যেতে বহুদূর গায়ে, ঠিক আমি নিয়ে যাব সবুজের গায়ে। যদি বলো যাবে তুমি নদী প্রান্তর, ঠিক আমি নিয়ে যাব চূর্ণির তর। যদি বলো তুমি দিতে হারমোনিয়াম, ঠিক আমি সাত সুরে দেব সারগাম। স্বপ্ন, 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 এ দেখো আমি আমার মাকে এনেছি। স্বপ্ন, তুমি কোন স্কুলে পড়ো প্রকৃতি? আমি সত্যি বলছি মা, স্বপ্ন এখানেই ছিল। তুমি ওই বইটা পড়ছো তো? তোমার মধ্যে ইলিউশন কাজ করছে। এরকম স্বপ্ন বলে কিছু হয় না। আমি সত্যি বলছি মা, স্বপ্ন এখানেই ছিল। ও আমাকে কত গল্প বলছিল, নীল রং, হলুদ রং, কত গল্প। তুমি যাও গিয়ে পড়তে বসো। সমস্ত দোষ নীলাদ্রি। কত করে ওকে বলেছি মেয়েটাকে একটু আউটিং এ নিয়ে চলো, তা নয় সারাক্ষণ কি এমন বই। দেখি তো, দ্য ভিশন অফ নেচার। বাবা, কি এত মন দিয়ে পড়ছিস? দেখি। দ্য ভিশন অফ নেচার। জানিস, গল্পটার মধ্যে না একটা স্বপ্নপুরো বলে লোক আছে। আরে আমি শুনেছিলাম আমার গ্রামের বাড়িতে দাদুর কাছে। দাদু ছিলেন অবিভক্ত বাংলাদেশের লোক। সেখানেই শোনা এই স্বপ্নপুরো বলে মানুষটা না মানুষের মধ্যে থাকা সমস্ত ছোট বড় কষ্ট, দুঃখ, আনন্দ সবগুলোকে নিজের মতো করে একটা অবয়ব তৈরি করতো। তাই জন্যই তো এই গল্প। তা এই বই তোর কাছে? আমাকে নয়, প্রকৃতিকে ওর একটা দাদা গিফট করেছে। প্রকৃতিকে? হ্যাঁ রে, প্রকৃতিকে। জানিস, এই বইটার মধ্যে না একটা চরিত্র আছে। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় সেই চরিত্রটার মতো হয়ে যেতে, যার কাছে সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট সবটাই কাঁচা, আর সবকিছুর অর্থ নতুন করে বাঁচা। এই নন্দিন, নন্দিন, পলাশ চলে গেছে। না, পলাশ না। এখান থেকে চলে গেছে। কি এই এই তো পলাশ। পলাশ, তুমি তোমার কাজ হ্যাঁ স্যার, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ও হয়ে গেছে। হ্যাঁ, স্যার। ঠিক আছে। লাঞ্চ হয়নি। হ্যাঁ? লাঞ্চ হয়নি। পলাশ, তুমি এখনো তুমি লাঞ্চ করোনি? না। ও মাই গড, এত বেলা হয়ে গেল। এই কি তুমি এখনো ওকে লাঞ্চটা করাওনি নন্দিনী? মানে আমি না না না, আর দেরি করা যাবে না। চলো চলো চলো, আমরা একসাথে লাঞ্চ করি। হ্যাঁ, চলো, পলাশ, চলে চলো। আয়, চলে আয়। হ্যাঁ? এই এক মিনিট, এই দাঁড়াও। কি চলে আয়? চলে আয় মানে? এই নন্দিনী, চলে আয় মানেটা কি? চলে আয় মানে ও আমার কলেজের বন্ধু। হ্যাঁ? পলাশ, পলাশ তোমার বন্ধু? এই পলাশ, তুমি তো আমাকে কখনো আগে বলনি যে তুমি আগে থেকে নন্দিনীকে চেনো। স্যার, আমি তো এর আগেও আপনার বাড়িতে কখনো আসিনি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। তুমি তো এর আগে আমার বাড়িতে তুমি কখনো আসোনি। এই নন্দিনী,
নন্দিনী, এই তোমরা কোন কোন ক্লাস থেকে তোমরা একসাথে পড়াশোনা করো? কোন ক্লাস থেকে তোমরা? আমরা ফার্স্ট ইয়ার থেকে একসাথে পড়তাম। হ্যাঁ, ও খুব ভালো কবিতা বলতো জানো, তার সঙ্গে থিয়েটারও খুব ভালো করতো, আর তার সঙ্গে কিন্তু পার্টিটাও খুব ভালো করতো। বাহ, এক্সিলেন্ট। এই থিয়েটার, রিসাইটেশন, কবিতা আবৃত্তি, তার সঙ্গে পলিটিক্স, বাহ, ভেরি গুড, ভেরি গুড। পলাশ, আর দেরি করা যাবে না, যাও তুমি খেয়ে নাও। পলাশ, যাও হ্যাঁ স্যার, শুনুন। হ্যাঁ পলাশ, চল। যাও পলাশ। থিয়েটার, অভিনয়, পলিটিক্স, পলিটিক্স, আমি একটা মুখ, একটা মুখোশ। অভিনয়, পলাশ, এই নন্দিনী, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। এই শোনো নন্দিনী, তোমার জন্য না আমি একটা সিনথেসাইজারের ম্যাডামের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এই কাল থেকে না তুমি সিনথেসাইজার শিখতে যাবে। এই আমি না সেদিন নন্দিনী মানে প্রকৃতির স্কুলের এক ম্যাডামকে দেখছিলাম, কি সুন্দর সিনথেসাইজার বাজায়, গড় 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 করে ইংরেজিতে কথা বলে, মানে কি সিনথেসাইজার বাজায় নন্দিনী, কি স্মার্ট তুমি ভাবতে পারবে না নন্দিনী, মানে কি মডার্ন। এই তোমাকেও না নন্দিনী এইরকম সুন্দর একটা সিনথেসাইজার বাজাতে হবে, তারপরে গড় 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 করে ইংরেজিতে কথা বলতে হবে, স্মার্ট হতে হবে নন্দিনী, তোমাকে মডার্ন হতে হবে নন্দিনী, এরকম সেকেলে হয়ে থাকলে হবে। এই নন্দিনী শোনো না, আমি ভাবছিলাম জানো, আমাদের অফিসের ক্লার্ক দিব্যেন্দু, ওর মেয়ে নাকি আমাদের প্রকৃতির স্কুলের সেম বোর্ড থেকে সেম ক্লাসে টপ র্যাঙ্ক করেছে। হ্যাঁ, তুমি ভাবো একটা ক্লার্কের মেয়ে, সে যদি একটা টপ র্যাঙ্ক করতে পারে, আমি সেই অফিসের একটা ম্যানেজার, আমার মেয়ে কেন সেখানে একটা ভালো র্যাঙ্ক হোল্ড করতে পারবে না, তুমি বলো তো? হ্যাঁ নীলাদ্রি, হ্যাঁ, তোমার এই কনসেপ্টগুলো বড় বাজে জানো। সে একটা ক্লার্ক বলে তার সন্তানকে বড় করতে পারবে না। আমি দেখছি আজকাল আমার চাইতে বাইরের লোকের প্রতি তোমার দরদটা একটু বেশি। হ্যাঁ, দরদ না, আমি তোমার মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করতে বলছি। হোয়াট? তোমার কাছ থেকে আমাকে আমার মেন্টালিটি চেঞ্জ কিভাবে করতে হবে সেটা শিখতে হবে।
তোমার তোমার মতো একটা গাই সেটা তো আমি বলিনি। আমি শুধু বলেছি আমি আমার মেয়েকে কোনো রকম ইঁদুর দৌড়ে দৌড় করাবো না। আমি চাই না ও শুধু এই বই খাতার মধ্যে মুখ গুজে বসে থাকুক। আমি চাই ও একটা সুন্দর মন পাক। জানো নীলাদ্রি, আমার দাদু আমাকে বলতো ভালো মানুষের মতো মানুষ হও। এই জানো নন্দিনী, তোমার সঙ্গে আমার যখন বিয়েটা হলো না, আমার বাবা আমার মাকে বলেছিল যে এরকম একটা গাইয়া মফস্বলের মেয়ের সঙ্গে তোমার এরকম একটা হাই স্ট্যাটাস মেনটেন করা হাই সোসাইটির একটা ছেলের সঙ্গে তুমি বিয়ে দিচ্ছ। তোমার ছেলে, তোমার নিজের ছেলে, সে কি পারবে? ওই ওই গাইয়া মেয়েটা কি পারবে আদৌ নীলাদ্রির এই স্ট্যাটাসটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে? সেদিন আমার মা ঠিক মতো বোঝেনি, কিন্তু আমার বাবা একদম ঠিক বুঝেছিল। বুঝেছো নন্দিনী? আমার বাবা একদম ঠিক বুঝেছিল। এই শাড়িটা পরে না তোমাকে তোমাকে টিপিক্যাল গাইয়াদের মতো লাগে। এটাকে চেঞ্জ করো। হ্যাঁ। আর এই তুমি কি বলছিলে আমাকে? কি বলছিলে? হ্যাঁ, পলাশকে নিয়ে কি যেন বলছিলে? হ্যাঁ, তুমি তো তোমার প্রমোশন নিয়ে। শোনো নন্দিনী, আমার প্রমোশন নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমার প্রমোশন নিয়ে তুমি ভাবতে চাও না। তুমি এইসব এই রিসাইটেশন এইসব যে শেখার একটা চেষ্টা করছো না, এইসবের কোনো গুরুত্ব আমার কাছে কিন্তু নেই। নো নো নো, আমি শুধু একটা জিনিস বুঝি, ক্যারিয়ার ক্যারিয়ার এন্ড ক্যারিয়ার। হ্যাঁ, আর এই প্রমোশনের জন্য আমাকে যে কোনো দিন ব্যাঙ্গালোর শিফট হতে পারে। তার জন্য তুমি নিজে প্রিপেয়ার থাকো। কিন্তু বছরে তো তোমার কোম্পানি একজনের প্রমোশন দেয়। এবছর কি তবে আমার কোম্পানি বছরে একজনের প্রমোশন দেবে না দুজনের প্রমোশন দেবে, সেটা কি তুমি ঠিক করে দেবে? তোমাকে আমি যতটুকু বললাম না, সেটা মাথায় ঢুকিয়ে নাও তুমি। পলাশের কণ্ঠে কোনোদিন রবীন্দ্রনাথের কবিতা শুনেছো? বা জীবনানন্দ দাশ? আমার চাইতে আসলে পলাশের কণ্ঠ তোমাকে বেশি আকৃষ্ট করছে তাহলে? নীলাদ্রি, এই সমস্ত মানুষগুলোর সঙ্গে থেকে তুমি তোমার মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করতে পারো না? পারি না, পারি না, পারি না। এই আমি না ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাই জানি। হ্যাঁ, ওই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করে কলসি হাড়ি। এই এই তারপর কি? তারপর কি? এই বলো না, তারপরে কি? তারপর কি বলছিলে তো? হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায়। আর আর কার কথা বলছিলে জানো তুমি? হ্যাঁ, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এই লোকটাকে আমার একেবারে ওয়ার্থলেস বলে মনে হয়। ওয়ার্থলেস। হ্যাঁ, না হলে তুমি ভাবো, কলকাতার মতো এরকম একটা গতিশীল শহরে কেউ ওই নির্জীব ট্রামের নিচে চাপা পড়ে মারা যেতে পারে? ওয়ার্থলেস, ওয়ার্থলেস। এই শোনো, আমার মেয়ে আমার আদর্শে বড় হবে। সেখানে কিন্তু তুমি তোমার কোনো মাতৃত্ব ফলাতে আসবে না। দরকার পড়লে সালা মেয়ের নামটাই পাল্টে দেবে। নীলাদ্রি, তুমি কেন বোঝো না? সমস্ত মানুষের একটা হৃদয় আছে, সে তার নিজস্ব কনসেপ্ট গুলোকে বিশ্বাস করতে চায়। তারও তো একটা স্পেস দরকার, যেটা আমাদের
মামার বাড়ির ছাদে উঠিনি। আচ্ছা মা, দাদু যে রামধনুটা দেখতে শিখিয়েছিল, সেই রামধনুটাও কতদিন আর দেখিনি। শালিক পাখির কিচির মিচির ডাক শুনিনি। আমরা আবার কবে মামার বাড়ি যাবো মা? ও মা, মা তুমি কিছু বলছো না কেন মা? আমাদের আকাশটা না মা অনেক বড়, আর তোমার মামা বাড়ির আকাশটা অনেকটা ছোট। সেখানে আমাদের আর যাওয়া হবে না। বাবা আমাদের নিয়ে ব্যাঙ্গালোর চলে যাবে। ব্যাঙ্গালোর? সে তো কলকাতা থেকে অনেক দূরে। কতদিন আর ফ্ল্যাটের বন্ধুদের সাথে দেখা হবে না। স্বপ্ন দাদুও হয়তো আমার কাছে আর আসবে না, তাই না মা? তোমাকে কতবার বলেছি প্রকৃতি, স্বপ্ন বলে কিছু হয় না। তুমি বিশ্বাস করো মা, সেদিন স্বপ্ন আমার কাছে এসেছিল, তোমাকে কত গল্পও বলছিল। প্রকৃতি, 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 তোমার হোম টাস্কের খাতার কি অবস্থা করেছো তুমি? হ্যাঁ, আর তুমি ম্যাথসে কত নাম্বার পেয়েছো ক্লাস টেস্টে? এই তুমি এক্ষুনি আমার সঙ্গে আমার ঘরে আসবে। কাম অন, ফাস্ট। প্রকৃতি, তাড়াতাড়ি এসো। রক্ত করবীন নন্দিনী কি আজও যক্ষপুরীতে বন্দী? ঠিক বলেছ। তোমাকেই কি প্রকৃতি দেখে? ও মা, একটা সময় তো আমি তোমার কাছেও ছিলাম। এখানে যে প্রতিটা মানুষ আছে না, সবার মধ্যেই আমি আছি। কিন্তু মাঝে মাঝে মানুষ তার থেকে আলাদা হয়, আলাদা হতেই থাকে। আচ্ছা, তুমি আমায় ছোঁও, ছোঁও। ওই মনের জাল ছিঁড়ে বেরিয়ে এসে আমাকে তুমি ছোঁও। কিন্তু স্বপ্ন, রক্ত করবীর নন্দিনী তো মুক্ত ছিল, আমি যে নিজেই বন্দী। ও নন্দিনী, ও তো তুমি অন্ধকারের বন্দী, সংসার নামক জাতা কলটার মধ্যে বন্দী। ওই জাল ছিঁড়ে তুমি বেরিয়ে এসো। শুনতে পাচ্ছ? হ্যাঁ নন্দা, আমি শুনতে পাচ্ছি। আমাকে ওইভাবে তুমি ডেকো না, আমি আসতে দেব না। যা বলতে হয় ওই বাইরে থেকেই বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। তুমি নিজে বলো। আমাকে যে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার স্বভাব। তবু সেই পর্বতের বুকেও ঝর্ণা ঝরে। তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। না না না, আমি আসতে দেব না। আমরা তো পুরুষ, আমরা আসতে দিই না। যা বলতে হয় তা ওই বাইরে থেকেই বলো। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? এই তো নন্দিন, তুমি গানের কথা বলতে পেরেছ, জীবনে সুরের কথা বলতে পেরেছ। নন্দিন, তোমার মনে নেই পাকিস্তানের সেই ছোট্ট মেয়ে মালালার কথা, যে শিক্ষার অধিকার অর্জনের জন্য জগৎ সভা থেকে শ্রেষ্ঠ আসন অর্জন করেছিল? আমাদের এক পলকা মেয়ে ছন্দা গায়নের কথা কি আমরা ভুলে গেছি নাকি? যে ওই এক পলকা শরীর নিয়ে মাউন্ট এভারেস্টের উপরে উঠে গিয়েছিল। এরা যদি পারে
তাহলে আমাদের গল্পের নন্দিনীরা পারবে না কেন? হ্যাঁ? পারবে না কেন? ওই অন্ধকারের জাল ছিঁড়ে বেরিয়ে এসো নন্দিনী, জীবনে মুক্তির গান গাও, যে গান শুধু আগামী দিনের কথা বলে। হাজার হাজার নন্দিনী এর মধ্যেই রয়েছে, তাদের কথা বলে। মুক্তির গান গাও নন্দিন, মুক্তির গান। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার স্বপ্ন, স্বপ্ন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? আসছি বাড়িতে কেউ আছেন? আসছি আসছি বাবা, আসছি। দেখি কি ব্যাপার তনুজা, তুমি এখানে এই সময় মানে এত গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। নমস্কার। নমস্কার। কি ব্যাপার তনুজা, তুমি একটা খবর ছিল স্যার। খবর? হ্যাঁ, কি খবর তনুজা, বলে ফেলো তাড়াতাড়ি। কোম্পানি আজ পলাশদাকে স্যাক করলো স্যার। কোম্পানি পলাশকে আচ্ছা কোম্পানি স্যার, তাহলে এই ডিসিশনটা নিল। স্যার আমরা কি এই জিনিসটাকে আটকাতে পারতাম না? হ্যাঁ পারতাম তো, পারতাম তো তনুজা, হ্যাঁ হ্যাঁ পারতাম। আমরা চাইলেই না আমরা, কিন্তু কিন্তু কি করে আটকালাম তনুজা? আমার প্রমোশনটা যে কখনো আটকে যেত, আমার উচ্চাকাঙ্ক্ষা, আমার টাকা, আমার সামনে আমার কেরিয়ার, আমার প্রমোশন সব কিছু আটকে যেত। তো এই তুমি এখন এই কথাগুলো আমাকে এখানে না বলে অফিসেও তো বলতে পারতে তনুজা। আসলে পলাশদার প্রতি আমার একটা ইমোশন কাজ করে স্যার। তোমাকে আমি কতবার বলেছি যে এই প্রফেশনাল কেরিয়ারে এইসব টিমোশন একেবারে ভ্যালুলেস, এসবের কোনো গুরুত্ব নেই তনুজা, কোনো গুরুত্ব নেই। তা জানি স্যার, জানি। কিন্তু আমি সেদিনের রাতের কথা কি করে ভুলে যাব বলুন তো? সেদিন রাতে আমার মা খুব অসুস্থ হওয়ায় 2 বোতল রক্তের ভীষণ প্রয়োজন ছিল স্যার। আর সেদিন রাতেই পলাশদাকে একটা ফোন করতেই পলাশদা সেদিন রাতে 2 বোতল রক্ত নিয়ে হাজির হয়ে যায়। আর আমি সেদিনের রাতের কথা কি করে ভুলে যাব স্যার? তুমি এইসব কথাগুলো এখন আমাকে কেন বলতে এসছো এখানে? আমার দৃঢ় বিশ্বাস এটাই যে পলাশদার মতন মানুষ এরকম ধরনের একটা কাজ কিছুতেই করতে পারে না। তনুজা, পলাশদার মতন মানুষ, একটা সহজ সাধারণ মানুষ, অফিসের লকার থেকে 2 লক্ষ টাকা কিছুতেই সরাতে পারে না স্যার। আর বাকি পুরো গল্পটা তো আপনি নিজেই খুব ভালো বলতে পারবেন। আরে তুমি কি বলছো? কি আমি কি করে জানবো যে পলাশদাকে ফাঁসানো হয়েছে স্যার? হ্যাঁ, না
শোনো। পলাশদাকে ফাঁসানো হয়েছে। না না শোনো শোনো তনুজা। পলাশদার মতন মানুষ এইরকম ধরনের একটা কাজ কিছুতেই করতে পারে না স্যার। তনুজা, পলাশদাকে ফাঁসানো হয়েছে স্যার। আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ, ফাঁসানো হয়েছে, ফাঁসানো হয়েছে। পলাশকে আমি ফাঁসিয়েছি আমি। কিন্তু কিন্তু আমি কি করতাম? আমার আমার আর কোনো উপায় ছিল না। আমি চাবি 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 ওই চাবিটা আমার কাছে এখনো ওই চাবি। এই তুমি কে? তুমি আমার 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 বাড়িতে তুমি ঢুকলে কি করে? এই তুমি কে? কে তুমি? আমি তো স্বপ্ন। স্বপ্ন? তুমি তুমি স্বপ্ন? আচ্ছা আচ্ছা, প্রকৃতি তোমাকে দেখে তাই না? হ্যাঁ, নন্দিনী আমাকে দেখতো। এই তোমার কাছেও আমি ছিলাম গো। আমার কাছেও তুমি ছিলে? ছিলে? না 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 স্বপ্ন, আমি তো তোমাকে কখনো ছুঁতে পারিনি। তুমি আমাকে ছুবে কি করে? তুমি তো আমিত্বতে বন্দী হয়ে আছো। আমিত্ব। তোমার থেকে বড় হয়েছে তোমার ছায়া। তুমি নিজের থেকে ক্রমশ নিজেকে হারিয়েছো। তাই আমাকে আর ছবে কি করে? স্বপ্ন স্বপ্ন, আমি তোমাকে ছুঁতে চাই। ওই অহংকারের জাল ছিঁড়ে বেরিয়ে শুনিলাম। অহংকারের জাল, লোভের জাল, প্রতিষ্ঠার জাল ছিঁড়ে বেরিয়ে এসো। নতুন করে নীলাদ্রিকে আবিষ্কার করো। স্বপ্ন স্বপ্ন নতুন করে। স্বপ্ন, আমি 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 তোমাকে ছুঁতে চাই। স্বপ্ন, আমরা তো অল্পে খুশি, কি হবে লড়াই করে? এই স্বপ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই আমরা তো অল্পে খুশি, কি হবে লড়াই করে? এই আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই তুমি চলে যেও না। এই শোনো, এই স্বপ্ন, এই স্বপ্ন, স্বপ্ন তুমি কোথায় হারিয়ে গেলে? স্বপ্ন তুমি ফিরে এসো, আমি আমি তোমাকে ছুঁতে চাই। স্বপ্ন, স্বপ্ন তুমি চলে যেও না। স্বপ্ন, 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 আহা, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। নন্দিনী, 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 আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও নন্দিনী। পলাশকে আমি বাঁচাতে চাইনি নন্দিনী। পলাশকে আমি বাঁচাতে চাইনি নন্দিনী। নন্দিনী, আমাকে তুমি ক্ষমা করে দাও। নন্দিনী, 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 আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি নিজের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলেছি। আমি না অহংকারের জালে বন্দী হয়ে পড়েছি। আমাকে আমাকে তুমি মুক্ত করবে নন্দিনী, আমাকে তুমি মুক্ত করবে, বলো না? প্রকৃতি, 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 মা, মা, তোমার দাদুর বাড়ির ওই ছাদটাতে তুমি আমাকে একবার নিয়ে যাবে? সেখান থেকে প্রকৃতি ওই আকাশের ওই রামধনুর 7টা রংকে আমাকে আবার চিনিয়ে দেবে মা। প্রকৃতি, আমি না আমার জীবনের রংগুলোকে হারিয়ে ফেলেছি প্রকৃতি। এই নন্দিনী, আমাকে তুমি ক্ষমা করে দাও নন্দিনী, আমাকে তুমি ক্ষমা।
সাহস বইয়া আবিষ্কার। এই নাটকে সমস্ত সুশীলাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব আমার অনুষ্ঠানের বন্ধু প্রিয়ব্রতকে মঞ্চের সামনে আসুন, সবার সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রিয়ব্রত আমার অনুষ্ঠানের বন্ধু। ধন্যবাদ। আপনাদের সকলকে নমস্কার। আমাদের কাজ ভালো লেগেছে আপনাদের? আসলে আমাদের মানের মধ্যে না লোক তেমন টানা পাচ্ছে, আমরা আমাদের এটি বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক, তার একটি গল্প আত্মজৈবিক কবিতা, সেটাকে ইন্সপিরেশন থেকে লেখা নাটক। এই নাটকে অভিনয় করলো, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। কৌমুদি নন্দিনী করলে কথা মণ্ডল, শুভাশিস দত্ত, সায়ন্তিকা মণ্ডল, শ্রীজিৎ দাস, শ্রবণ বৈদ্য, আরেকজন আছে কৌমুদি বন্দ্যোপাধ্যায়। আসলে আমরা তো বেরোবো, ট্রেনটা ধরবো, ওরা রেডি হচ্ছে। আর কৌমুদি এসেছে। কৌমুদি বন্দ্যোপাধ্যায় আলো করছে প্রিয়তোষ চ্যাটার্জি, আর মিউজিক করেছে চন্দ্রিমা মণ্ডল, আর আমি প্রিয়ব্রত চট্টোপাধ্যায়। এই নাট্য দলের সাথে আমাদের একটি দীর্ঘদিনের সম্পর্ক আছে। আমরা ভবানীদাকে দীর্ঘদিন ধরে চিনি, প্রায় প্রতিদিনই আমাদের কথা হয় ফোনে। সুস্থ সংস্কৃতি বেঁচে থাক, আমাদের লোকস্বরের থিয়েটার বেঁচে থাক, আপনারা সুস্থ থাকুন। তাহলে এই ধরনের আয়োজন আবার হলে আমরা আবার আমাদের নাটক নিয়ে আপনাদের হৃদয়ের কাছে আসতে পারবো। সবাই খুব পরিচালক প্রিয়ব্রত চট্টোপাধ্যায়কে আমাদের সামান্য উপহার। উত্তরীয় পড়াচ্ছেন আমাদের সংঘ সদস্য প্রীতি সিনহা। তার গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে আমরা তাদের সম্মান জানিয়ে সম্মানিত প্রদান তুলে দেব স্মারক প্রিয়ব্রতের হাতে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। গ্রামে এসেছে, একটা গাছ নিয়ে যাবেন, তাই হয়তো মনে রাখবেন অনেকদিন আমাদের কার্তিক জীবনান্ত সংঘ। তুলে দিচ্ছি স্কুলের সদস্যরা। আমাদের সংঘ সম্পাদকের আন্তরিক শুভেচ্ছা, আমার বর্ষিয়ান কমরেড পীযূষ মাঝি। দর্শক কেমন? আমরা বহু জায়গায় পুরো সেই সেপ্টেম্বর থেকে আমরা থিয়েটারের কাজ শুরু করি। সেই কাজ করতে করতে এখানে আমরা 29 তারিখ আবার মেদিনীপুর চলে যাব। কালকের দিনটা শুধু বাড়িতে থাকবো, তারপরের দিন মেদিনীপুর। এই চলছে আর। তবে এটুকুনি মনে থাকবে, ভবানীদার ওই ফেস্টিভ্যালে আমি এসেছি কাল থেকে, কিন্তু আজকে দর্শক আমাদের আপ্লুত। সবাই খুব ভালো থাকবে। এখনো সুস্থ সংস্কৃতি বেঁচে আছে। যতই লালের আপ্পা চলবো বেশি দিন থাকবে না, সুস্থ সংস্কৃতি ঠিক বেঁচে থাকবে। আর আপনাদের হৃদয়গুলো ঠিকঠাক থাকবে, আমরা ঠিক আবার আসতে পারবো। ভবানীদাদের এইরকম আয়োজন চলতে পারলে আমরা আবার আসতে পারবো। সবাই খুব ভালো থাকবেন। জয় হোক বাংলা থিয়েটার। ধন্যবাদ আমার একার প্রাপ্যদায়, ধন্যবাদ প্রাপ্য অগ্রণী সংঘের সমস্ত সদস্যদের, যাদের ঐকান্তিক প্রয়াস ছাড়া এই অনুষ্ঠান করা কার্তিক জীবনাট্য সংঘের প্রতি সম্ভব হতো না।